মুসলিম সরকার হাতটা ছাড়েন কইতাছি, হাতটা ছাড়েন। লজ্জা করে না? নিজের মায়ের বয়সে একটা মায়ের প্রতিনিয়ত রাস্তার মধ্যে জ্বালান। আপনার যদি লজ্জা থাকে না, আজকের পর থেকে আপনি জীবনও আমার সামনে আইবেন না। সরেন কইতেছে এখান থেকে। যখন বাসায় একা বড় হচ্ছিলাম, আমি মার সাথে খুব চিল্লাতাম যে মা, আমার একটা ছোট ভাই বোন লাগবে, আমার একইভাবে ভালো লাগে না। অরবিন্দু, জি? তুমি আমার কে? তোমার বন্ধু। মানে আমায় ভালোবাসো না? হ্যাঁ বাসি, তবে ভালোবাসতেও একে অপরের বন্ধু হয়ে ওঠা জরুরি। আমি প্রথম 6 মাস নেচেছি, মানে নাচের স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল, শিখতে গিয়েছিলাম। কিন্তু এত শুকনা ছিলাম যে আমার নাচের ক্লাস করে এসে আমি আর নিঃশ্বাস নিতে পারতাম। মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়াই রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা, মনে পড়ে। সো আমার বাবা 7টা থেকে টেলিভিশন চ্যানেল ওপেন করতো, 10:30 11টা পর্যন্ত একটার পর একটা শুরু হতো। শুধু মেয়ের নাটক হ্যাঁ, তখন বাবার যে এনজয়মেন্ট দেখেছি, তখন আমার মনে হয়েছে ওকে ফাইন করা উচিত। হ্যাঁ, আমার যতদিন গ্ল্যামার থাকবে আমি অতদিন কাজ করব। গ্ল্যামার চলে গেলে তখন আমি অন্য কিছু ভাববো। এই মুহূর্তে আমার 4-5টা সিরিয়াল যাচ্ছে। নিজের চরিত্র লুকিয়ে অথবা আড়াল করে সেখানে অন্য একটি চরিত্রে নিজেকে উপস্থাপিত করা, সেটি কখনো আনন্দের, কখনো বেদনার, কখনো কৌতূহলের, কখনো জিজ্ঞাসার, কখনো সংশয়ের, নানান চরিত্রে আবর্তিত হয় যারা, তারা অভিনয় শিল্পী। প্রিয় দর্শক, যারা বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো এই অনুষ্ঠানের আজকের পর্বে চোখ রেখেছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই পর্বে যিনি স্টুডিও আলোকিত করেছেন, যে কথা বলছিলাম, তিনি নিজের চরিত্রের আড়ালে বা নিজের চরিত্র লুকিয়ে অন্য চরিত্রে নিজেকে উপস্থাপিত করেন নানানভাবে। এমনই একজন মানুষ নন্দিত অভিনয় শিল্পী স্বর্ণলতা দেবনাথ। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, কেমন আছেন? শুভ সন্ধ্যা, আমি ভালো আছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বাহ, আমরা এই শোয়ের নাম যেহেতু পেছনে নয় সামনে চলো, শোয়ের উদ্দেশ্য হচ্ছে পেছনটাকে বাদ দেওয়া নয়, পেছনটার অভিজ্ঞতা নিয়ে কিভাবে মানুষ সামনে এগোয় নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে, সে গল্পটা জানতে চাই। আপনি এই মুহূর্তে প্রতিষ্ঠিত একজন অভিনয় শিল্পী, তোর পেছনের গল্পটা নিশ্চয়ই সহজ না, সকলের মতোই জটিল। যদিও কেউ কেউ আলাদিনের চেরাগের মতো হুট করে এসে দখল করে নেয়, আবার উড়ে যায়, তো সেটার মেয়াদ খুব বেশি দিন না এবং টেকসই হয় না। টিকে থাকতে হলে লড়াই করেই টিকে থাকতে হয়। একেবারে ছোটবেলা থেকে আসতে চাই, জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম ঢাকাতেই, বাসাবুতে বেড়ে ওঠা, এখন পর্যন্ত আমি ওখানে আছি। আর আমার আদি বাড়ি কুমিল্লাতে, সেখানে কেউই থাকে না। আমার জন্মের পর 5-6 বার হয়তো যাওয়া হয়েছে। আচ্ছা, আদি বাড়ি বলতে পৈতৃক ভিটা যেটা, সেটা কি আছে নাকি সেটাও বিলুপ্ত? এরকম না, বিলুপ্ত না, সেটা আছে, কিন্তু সেখানে আমাদের পরিবারের হয়তো একজন থাকে সবকিছু দেখাশোনার জন্যই। আচ্ছা, কয় ভাই বোন? 2 বোন 1 ভাই। কয় নম্বর? সবার ছোট। ওরে বাবা, তাহলে তো কোনো দায়িত্বই নেই, শুধু ঝিঙ্গাচিকা। সেটা বললো ভুল হবে না, কারণ আমি আমার ভাই থেকে 10 বছরের ছোট, বোন থেকে 9 বছরের, মানে আমি অনেকটাই ছোট ওদের থেকে। সো আমার বড় হওয়া সব কিছু খুব আদর হয়েছে। মানে আমার ভাই বোনের একদম জানের টুকরা আমি। অ্যান্ড আমি যখন বড় হয়েছি, আমার বোনের বিয়ে হয়ে গেছে, ভাই পড়াশোনার জন্য দেশের বাইরে ছিল, বাসায় একা রাজত্ব করেছি আমি পুরোটাই। আচ্ছা, এবং দূর থেকে শাসনও করার সুযোগ নেই, ভাই বোন দূরে থাকলে বরং আরো আদর উপচে পড়ে, বিষয়টা এরকম। আমি খুব চেয়েছি, আমার এটা নিয়ে অনেক আফসোস ছিল, বিকজ আমি যখন বাসায় একা বড় হচ্ছিলাম, আমি মার সাথে খুব চিল্লাতাম যে মা, আমার একটা ছোট ভাই বোন লাগবে, আমার একইভাবে ভালো লাগে না। তো তখন আমি খুব চাইতাম যে আমার স্কুলে যাওয়ার পরে যখন ফ্রেন্ডদের কাছে শুনতাম আজকে বোনের সাথে ঝগড়া করে আসছি, ভাইয়ের সাথে ঝগড়া করে আসছি, আমি বাসায় এসে কারোর সাথে ঝগড়া করব, কিন্তু আমার সেটা হতো না। আমি আমার বোনের সাথে খুব টপিক নিতাম যেটা নিয়ে ঝগড়া করা যায়, কিন্তু ঝগড়াটা আনফরচুনেট হতো না, সবাই আমাকে ছাড় দিয়ে যেত। কি দারুণ। লেখাপড়া কোথায়, কিভাবে? লেখাপড়া হচ্ছে আমি কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেটা আমার বাসাবতী, ওখানে ওটা আমার স্কুল ছিল। কলেজ ছিল সিদ্ধেশ্বরী গার্লস, অ্যান্ড ইউনিভার্সিটি হচ্ছে হোম ইকোনমিক্স। হোম ইকোনমিক্স
অনার্স এবং মাস্টার্স। ইয়েস, বেশ, হোম ইকোনমিক্স কোন সাবজেক্টে পড়া? রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড অন্টারপ্রিনারশিপ। আচ্ছা, ওই লাইনে না গিয়ে অভিনয় কেন? সেটার পিছনে এক বড় ঘটনা। আমার ফ্যামিলিতে কালচারাল রিলেটেড কেউ ছিল না, তো আমার মা খুব গান গাইতে ভালোবাসতেন, কিন্তু সে নিজের গান নিয়ে কখনো সন্তুষ্ট ছিল না। তখন থেকে আমার মার ইচ্ছে ছিল যে মার ছেলে মেয়ে কেউ একজন গানে প্রতিষ্ঠিত হোক। তো সেই ইচ্ছা থেকে আমার বোনকে চেষ্টা করেছে। রবীন্দ্রসঙ্গীত আমার বোন কন্টিনিউয়াস করেনি, আমার ভাইকে তবদাই দিয়েছে, আমার ভাইও কন্টিনিউয়াস করেনি। অ্যান্ড দেন যখন আমার ছোট থেকে বেড়ে ওঠা, পড়ালেখার পাশাপাশি তোমাকে কিছু একটা করতে হবে, আমার বাবা খুব ভালো গান গাইতেন। সো সেই জায়গা থেকে বাসার প্রেশারে আমার এমন হয়েছে যে ডিসেম্বর মাসটা হচ্ছে সবার স্কুলের সব কিছু শেষ, বন্ধের টাইম, আমার বাড়ি যাবে, এখানে সেখানে যাবে, কিন্তু ওই টাইমটাতে আবার গানের পরীক্ষা দিতে হতো। মানে গানের আমি ছায়ানটের স্টুডেন্ট ছিলাম, আমি বুলবুল ললিত কলা একাডেমি থেকে কোর্স করেছি, ফরিদা পারভিনের কাছে আমি শিখেছি, গুরুমার কাছে, অসিতদের কাছে শিখেছি। সো আমার বাসার মানে আমি গান গাইতে পছন্দ করতাম না, বাসার ওই প্রেশারে আমাকে গানটা নিয়ে থাকতে হয়েছে একটা সময় পর্যন্ত। ওখান থেকে আমার কালচারালের সাথে সংযুক্ত হওয়া, আর আমার রিলিজিয়নের কারণে হয়তো আমাদের পুজোর যে প্রোগ্রামগুলো হতো সেগুলোতে আমি গান করতাম। নাচ কখনো আমি নাচে আমার শুরুটা কিন্তু নাচ। আমি প্রথম 6 মাস নেচেছি, মানে নাচের স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল, শিখতে গিয়েছিলাম, কিন্তু এত শুকনা ছিলাম যে আমার নাচের ক্লাস করে এসে আমি আর নিঃশ্বাস নিতে পারতাম না, 2-3 ঘন্টা ঘুমাতাম। তখন মা বলেছে ওকে দিয়ে নাচা হবে না। সো তখন থেকে নাচটা আমার কন্টিনিউয়াস করা হয়নি। তো গানটা যখন শুরু করেছি আমার একটা প্রোগ্রামে উপস্থাপনা করা হয়, তারপর থেকে সবাই বলতে যে তুমি উপস্থাপনাটা করো, ভালো করবে। তো তখন টুকটাক করে উপস্থাপনা আমি শুরু করি, শিল্পকলার বেশ কিছু প্রোগ্রামে উপস্থাপনা করতে করতে সেখান থেকে অভিনয়ের যাত্রা। বাহ, গল্পটা মানে এক ঘাটের জল আর এক ঘাটে চলে গেল। যদিও সংস্কৃত অঙ্গন একটা থেকে আর একটা একদম বিচ্ছিন্ন বিষয়টা তা না, আপনার মধ্যে হয়তো গানের যে রেওয়াজ, পারিবারিক যে আবহ ছিল, সেটার কারণে সাংস্কৃতিক একটা বীজ বপন সেটি ঠিকঠাক মতো হয়েছিল, যে কারণে অন্য জায়গায় গিয়েও আপনি হয়তো কোনোভাবে লাইনচ্যুত হননি, নিজ লাইনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে দারুণভাবে সহযোগিতা করেছে। যেহেতু গানের কথাই শুনছি, শুরুটা গানে অফিসিয়ালি, তো আমরা তার আগে নাচ ছিল, নাচটা দেখার মতো সেট আমাদের নাই, তো যে কারণে নাচটা আমরা আপাতত আমি গান করব না, বিকজ আমার এখন মানে শুরুটা জানতে চাইলে তো আমার গানটা চলেই আসে, বাট আমি একদমই যাওয়া দর্শকদের পক্ষ থেকে অন্তত এক কুলি গান শুনতে চাই অভিনেত্রী স্বর্ণলতার কাছে, সঙ্গীত শিল্পী স্বর্ণলতার কাছে আমরা শুনতে চাইছি না, কারণ দর্শকরা গ্রহণ করেছে অভিনেত্রী হিসেবে, অর্থাৎ অভিনেত্রীর কাছেই গান শুনতে চাই। শোনাতেই হবে একদম। আচ্ছা, একটা নজরুল সঙ্গীতের 2 লাইন করছি। মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়াই রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা, মনে পড়ে। বাহ, কি সুন্দর। আমার ধারণা গানেও আপনি যদি নিয়মিত হতেন, এই অভিনয়ের মতো গানেও হয়তো আপনার একটা ভালো অবস্থা তৈরি হতো, কিন্তু একসাথে সবগুলো হওয়া উচিত না, এই জন্য অভিনয় না, আমি এটা খুব বিশ্বাস করি, একসাথে সবকিছু হয় না, একটা দিকেই কনসেন্ট্রেট করতে হয়। দ্যাটস ওয়াই আমি কিন্তু যখন অভিনয়টা শুরু করেছি আমি উপস্থাপনা একদমই বন্ধ করে দিয়েছিলাম। না, এখানে একটা বিষয় আছে, অনেকে বলে থাকেন রবীন্দ্রনাথ তো সব করেছিলেন। তো প্রথম কথা হচ্ছে রবীন্দ্রনাথ মহামানব, দ্বিতীয় কথা হচ্ছে রবীন্দ্রনাথও একসাথে সব করতেন না। উনি যখন একসাথে উপন্যাস নিয়ে বসতেন, ওই উপন্যাস শেষ না করে অন্য কাজে হাত দিতেন না, যখন সিনেমাতে মনোযোগ দিতেন, চিত্রনাট্যে মনোযোগ দিতেন, অন্য কাজ করতেন না। এবং যখন একটা বয়স শেষের দিকে উনি সব লেখালেখি সব বন্ধ করে দিয়ে ছবি আঁকা শুরু করলেন, তখন শুধু ছবি আঁকতেন, এভাবে একটা একটা করে ধরেছিলেন। এই জন্য রবীন্দ্রনাথের সাথে অনেকে আবার তুলনা দেয়, উনি পারলে উনি যদি 10টি পারে আমি 3টি কেন পারবো না, অনেকের প্রশ্ন থাকে এরকম। না, আমি যেটা মনে করি যে আমি যেটা করতে চাই সেটা যতদিন আমার আয়ত্তে না আসবে আরেকটা জিনিস করা উচিত না। সো আমি আমার মনে হয়েছে যে আমার তখন মনে আছে আমার বেশ কয়েকটা প্রোগ্রাম যাচ্ছিল উপস্থাপনার, কিন্তু আমি যখন অভিনয়টা শুরু করি আমি 1 মাস কন্টিনিউয়াস করেছিলাম 2টা পাশাপাশি। তখন দেখলাম কি যে স্ক্যাজুয়াল মিলানোটা অনেক কঠিন,
উপস্থাপনা করলে কণ্ঠে প্রচুর প্রেশার পড়ে, তখন আমার এটা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে ঝামেলা হয়। যেমন এখন আমি বেছে কাজ করার অপশনটা আমার আছে, আমি যখন প্রথম শুরু করেছিলাম আমার বেছে কাজ করার Option অপশনটা ছিল না। সো তখন আমার ওই কাজটাই ফোকাস করতে বেশি হয়েছে। আর আমার ছোট থেকে ইচ্ছা ছিল, মানে হয় না যে ছোট থেকে লালন করা, আমি যখন টেলিভিশন চ্যানেল দেখতাম, পছন্দের মানুষগুলোকে দেখতাম, আমি সেটা আবার আয়নায় নিজের মতো করে করতাম। সো আমার ছোট থেকে ইচ্ছা ছিল। ইভেন আমার অপশন যখন আসা শুরু হলো উপস্থাপনার পাশাপাশি, তখন আমার ফ্যামিলি থেকে আমি সাপোর্টটা পাইনি। মানে বাসার কথা হচ্ছে যে পড়াশোনা করো বা তোমাকে গান শিখাচ্ছি, গানটা করো, সেটা ঠিক আছে, বাট অভিনয়ে না। সেখানে যদি তুমি ঠিক না থাকো যাওয়ার পরে, মানে সব ফ্যামিলির যে বলতে মানে পরিবেশের কথা বলছে, হ্যাঁ, যে সেটা আসলে আমাদের কালচারাল আর কেউ নেই ফ্যামিলিতে। সো তুমি একা গিয়ে কতটুকু কি করতে পারবা, তোমার কোনো প্রতিকূলতার সৃষ্টি হলে সেটা তুমি একা হ্যান্ডেল করতে পারবে না। সো সেটা বাসা থেকে তখন যায়নি। হ্যাঁ, তারপরে কিভাবে আসা হলো, কিভাবে উপস্থাপনা থেকে প্রথম কাজ বা অভিনয়ে প্রথম আসার গল্পটা একটু শুনতে চাই। আচ্ছা, সেটা আমার অনার্স ফার্স্ট ইয়ারে, তখন মাসুদ সিজন ডিরেক্টর, তো ভাইয়ার সেটে গিয়েছিলাম আমি একটা প্রয়োজনে। তো সেখানে যাওয়ার পরে আমার আগ্রহ আছে সেটা ভাইয়া জানতো। ভাইয়া বলছে কি যে চলো আজকে তোমার স্ক্রিন টেস্ট করি। আমরা কীভাবে, তখন ভাইয়ার 2টা সিরিয়াল যাচ্ছিল, আর তখন তো ওনার সবগুলো কাজ খুব পপুলার হিট। হ্যাঁ, তো ভাইয়ার খেলোয়াড় একটা নাটক যেত বাংলা ভিশনে, আরেকটা নাটক ডুগডুগি যেত এনটিভিতে। তো খেলোয়াড় নাটকের 3টা সিকুয়েল সেদিন আমাকে করাই। প্রথম দিনই আমার সাথে কো আর্টিস্ট এজাজ ভাই, ডক্টর এজাজ, শামিমা নাজনীন, শুট হয়ে গেল। 3টা সিন করেছি আমি। তো ভাইয়ার বিষয়টা এরকম ছিল, ওনার স্ক্রিন টেস্টের কিছু না, একটা আড্ডার মতো করে হতো, সেখানেই হচ্ছে সিনটাকে আমরা ব্রিফিং করতো আমাদেরকে, উনি ইম্প্রোভাইজ করতো। হ্যাঁ, উনি ইম্প্রোভাইজ করতো। তো ব্রিফিং করার পরে আমরা সিনে চলে যেতাম। তো প্রথম দিন আমি খুব নার্ভাস, আমি তো খুবই নার্ভাস ছিলাম, আমাকে সবাই খুব করলো। তো প্রথম দিন করার পরে ভাইয়া বলতেছে যে পরের দিনে এই ডেটগুলো তুমি আমার এখানে কাজ করবে। সেই যে শুরু হলো, আমি 1 বছর টানা এই 2টা সিরিয়ালে কাজ করেছি। আমি বাইরে তখন কাজ আসলে আমি করতাম না, কারণ আমার তো অভিনয়ের স্কুলিংটা নেই। সো ওইখানে সময় দেওয়ার বিষয় ছিল যে এই দুটোতে মনোযোগী হয়ে শিখে নিই, এরকম বিষয়টা ছিল। শিখে নিই আর না, আর ওনার জায়গাটায় মানে আমি ওইটা, আমাকে যদি বলতে হয় যে আমার অভিনয়ের স্কুল কোনটা, আমি ওইটাই বলবো। বিকজ সিজন ভাই যেভাবে কাজ করে, যেভাবে ধরে কাজটা শিখায়, সেটা যেভাবে ধৈর্য শক্তিটা একটা মানুষের বাড়ায় ওনার ওইখানে কাজ করার পরে, বাইরে আসার পরে সে কাজটা অনেক সহজ হয়ে যায়। কারণ সিজন ভাইয়ের এখানে এমনও সময় গিয়েছে যে আমরা একদিনে 1টা সিন করেছি বা 2টা সিন করেছি। সেই জায়গায় আমি যখন বাইরে কাজ করতে আসছি, সেখানে আমি একদিনে মানে 12টা 20টা সিনও করছি। হ্যাঁ, 20টা সিনও করছি। সো উনি এত ধরে অ্যাক্টিংয়ের ভেরিয়েশনগুলো দেখিয়ে শিখিয়েছেন, সেটা আমার পরবর্তীতে অনেক কাছে লেগেছে। স্কুলিংও হয়ে গেল, কাজে ঢোকাও হয়ে গেল, সেই যে ইন্ডাস্ট্রিতে ঢোকা, এবং নানান সিরিয়ালে আমরা এখন ঘুরে ফিরে দেখছি। এখন কোন কোন সিরিয়াল নিয়ে ব্যস্ত বা কাজ নিয়ে ব্যস্ত? এই মুহূর্তে আমার 5টা সিরিয়াল যাচ্ছে। আমার সবচেয়ে পছন্দের একটা কাজ যাচ্ছে, যেটা বকুলপুর, তো আমার খুব পছন্দের কাজ, যে কাজটা আমাকে মানুষের অনেক ভালোবাসা দিয়েছে। এরপরে ওই ডিরেক্টর কায়সার আহমেদ, ওনারই আরেকটা নাটক হচ্ছে রূপনগর। একদম ভিন্নভাবে আমাকে এখানে দেখা যাচ্ছে। যারা আমার সাথে মিশে পার্সোনালি তারা জানে আমার ক্যারেক্টারকে, আমি খুব চঞ্চল নিজের মানুষদের কাছে, কিন্তু ওইখানে আমি খুব শান্ত, অনেক ভালো একটা মেয়ে, অ্যান্ড ওই ভালোর পিছনে একটা বিশাল গল্প থাকে। সো সামিহা ক্যারেক্টারে আমাকে দেখা যাচ্ছে রূপনগরে। তারপর আরেকটা নাটক হচ্ছে ভাল লাগে না, যেখানে আমার বিপরীতে আছেন জাহিদ হাসান ভাইয়া। সো সেটা যাচ্ছে বৈশাখী টেলিভিশনে। আরেকটা নাটক হচ্ছে তেল ছাড়া পরোটা, কচি খন্দকারের পরিচালনায়। কচি ভাই তো খুব ভালো অভিনেতা, তার পাশাপাশি তিনি খুব ভালো গল্প বলেন। আমার প্রথম কাজ কচি ভাই ডিরেকশনে। অ্যান্ড আরেকটা নাটক যাচ্ছে মাথা গরম ফ্যামিলি, তাইফুর জাহান আশিকের পরিচালনায়। ওইটা খুব মজার একটা কাজ, মানে আপনি একটা সিন দেখে না হেসে বসে থাকতে পারবেন না। কমেডিয়ান সিরিজ যেটি বলে, কমেডিয়ান সিরিজ। আর আরেকটা যাচ্ছে জাদুনগর। মানে 5টা একটানা চলছে, 5টা সিরিজ বা সিরিয়াল একসাথে কাজ করতে গিয়ে হিমশিম খেতে হয় না শিডিউলে নাকি?
সম্ভব পাঁচটা একসাথে করা? আসলে সম্ভব, চাইলে সবই সম্ভব। কারণ আমি তো এটার জন্য আমাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে, বিকজ আমি একসাথে অনেকগুলো সিরিয়াল ধরে যখন ডেটগুলো দিয়ে ফেলে আমি অন্য কাজ করতে পারি না। আমার সিঙ্গেলে ডেট দিতে পারি না, বিকজ আমি কমিটমেন্টে ফোকাস। আমি ডেটে যদি কমিটেড হয়ে যায় আমি অন্য কোথাও হয়, অনেক আর্টিস্টও করে ফেলেছি, আচ্ছা ঠিক আছে একটা ভালো কাজ পেয়েছি এই কাজটাকে আমি সরিয়ে দিই, কিন্তু আমি কখনো এটা করি না। আমি যাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ডেটটা দিয়েছি আমি তার সাথে কাজটা করি। সো একটু ঝামেলা হয়েছে, আমার অনেক ভালো কাজ করা হয়ে ওঠেনি বা অনেক কাজ আমার করা হয়ে ওঠেনি। কিছু পেতে হলে কিছু দিতে হয়, নিয়মটাই। হ্যাঁ, কারণ ইভেন এটার জন্য আমার অনেক কথা শুনতে হচ্ছে ভাইয়া। আমি যখন প্রথম দিকে কাজ শুরু করেছিলাম, আমি সিঙ্গেল করতে গিয়ে আমার অনেক মন খারাপ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। অ্যাজ লাইক প্রথমেই তো আপনাকে সেন্ট্রাল ধরে টানতে চায় না, তো আমার ছিল যে আমি ক্যারেক্টার প্রায়োরিটি দিব। তো যখন তাও সেন্ট্রাল অনেকে বলে আমাকে সেটে নিয়েছে, তারপর দেখলাম কি যে যেটা প্যারালাল হওয়ার কথা ছিল সেটা ক্যারেক্টারটা 50-50 না থেকে সেটা ধরেন 80-20 হয়ে গেছে, 70-30 হয়ে গেছে। সাপোর্টেড ক্যারেক্টার হিসেবে বানিয়ে ফেলা হলো কোনো না কোনো ভাবে আর কি। হ্যাঁ, প্রথম দিকে কিছু কাজে আমার সাথে এরকম হয়ে গিয়েছিল, তখন আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে আমাকে যেখানে প্রায়োরিটি দিবে আমি সেখানে কাজ করব। সিরিয়ালে যদি আমাকে প্রায়োরিটি দিয়ে ডিরেক্টরটা টানে, আমি সিরিয়ালে কাজ করি না। আমার তো পারফরমেন্স ইম্পর্টেন্ট, স্ক্রিনে থাকা ইম্পর্টেন্ট, আমার এটাই কাজটা হয় তো জরুরি। কোন মাধ্যমে বা কোন ফরম্যাটে হলো সেটা খুব জরুরি না। মানে কাজ এবং 5টা সিরিজ প্রতিদিন 5টা টেলিভিশনে স্ক্রিনে দেখা যাচ্ছে, পারফরম্যান্স দেখানো না ভাইয়া। আমার তো বাসায় বললাম না প্রথম দিকে খুব বেশি একটা অ্যাপ্রিশিয়েট ছিল না নাটকের ক্ষেত্রে। তখন বছরখানিক যাওয়ার পরে যখন আমার বাবা দেখতাম যে সন্ধ্যার পরে বসতো, তখন আমার একসাথে 8টা-10টাও সিরিয়াল গিয়েছে। সো আমার বাবা 7টা থেকে টেলিভিশন চ্যানেল ওপেন করতো, 10:30-11টা পর্যন্ত একটার পর একটা শুরু হতো। ঘুরে ফিরে শুধু মেয়ের নাটক খুঁজছে। হ্যাঁ, তখন বাবার যে এনজয়মেন্ট দেখেছি তখন আমার মনে হয়েছে ওকে ফাইন করা উচিত। হ্যাঁ। বাবা মা দুজন কোন পেশায় ছিলেন বা এখন কি অবস্থায় আছেন একটু জানতে চাই। আমার মা হাউসওয়াইফ ছিল আর আমার বাবার বিজনেস ছিল। বাবা এখন নেই, বাবাকে হারিয়েছি 3 বছর। ওনার প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা। এই নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত হবার পেছনে বাবা মায়ের মধ্যে কার ভূমিকা বেশি? মার ভূমিকা প্রচণ্ড, বিকজ আমার মা একাডেমিতে নিয়ে দিনের পর দিন বসে থাকা, আমার মানে কাজে আসারও 2-3 বছর আমার মা আমাকে নিয়ে গিয়েছে সবসময়। মার অনেক ডেডিকেশন ছিল, মানে মা আমি কাজ করলে মা নিজেকে দেখতে পায়, এতটা ডেডিকেশন দিয়েছে আমার প্রতি আমার মা। কি দারুণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আবির প্রকাশনী নিবেদিত বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো। আমাদের আজকের পর্বের অতিথি অভিনয় শিল্পী স্বর্ণলতা দেবনাথ। মাঝখানে আমি একটা বিষয় ফেলে এসেছি, পরিবারের গল্প। নিজের পরিবার অর্থাৎ বাবা মায়ের পৈতৃক পরিবারের গল্প শুনেছি, নিজের ব্যক্তিগত পরিবার সম্পর্কে একদমই জানা হয়নি। এ বিষয়ে আমরা একটু জানতে চাই। এই বিষয়টা সময়ের সাথে পরেই জানি। আচ্ছা, কেন লুকানোর কিছু আছে নাকি? না, লুকানোর কিছু নেই। বিয়ে করেছেন কত সালে বা কত বছর হলো? বিয়ে করেছি আমি অনেক ছোটকালে বিয়ে করেছি। ছোটকালে বাল্যবিবাহ? বাল্যবিবাহ না, বাল্যবিবাহের সময়টা পার হওয়ার সাথে সাথে বিয়েটা করেছি। আচ্ছা, সো বিয়ের বয়স হয়ে গেছে 7 বছর। বাবা, বেশ। উনিও আমি যতদূর জানি গণমাধ্যম কর্মী, তো 2 মিডিয়া কর্মী এক জায়গায় থাকতে কোনো সমস্যা হয় কিনা? কোনো সমস্যা হয় না, আমার মনে হচ্ছে বরং ভালো হয়েছে। কারণ জায়গা ঠিক আছে। হ্যাঁ, বোঝাপড়ার জায়গা ঠিক আছে। আর আমার মনে হয় আমি যদি একই মাধ্যমে না হতো আমাকে বুঝতো না। কারণ একটা নর্মাল মেয়ে যখন শুটিং শেষ করে রাতে 2টা বাজে বাসায় ফিরবে, হাজব্যান্ড অ্যাকসেপ্ট করতে যাবে না বা পরিবারের অন্যরা অ্যাকসেপ্ট করতে যাবে না। কিন্তু আমার পরিবারের ওরাও যেহেতু গণমাধ্যমে, তারা আমাকে বুঝে, কাজটাকে বুঝে, অ্যান্ড এটা ওরা স্বাভাবিকভাবে নিয়েছে। কি দারুণ, খুব ভালো। এটা সৌভাগ্য বলা যায়, এটা সবার কপালে হয় না। অনেকেই আমরা দেখতে পাই যে তারকাদের মধ্যে কেউ কেউ এই ধরেন আপনার মতো এরকম একটি খ্যাতি হওয়ার পরেই বিয়ে করলো, বিয়ে করার 1 বছরের মাথায় বিদেশ চলে যায়। এটার বাস্তবতা কি, আসলে ঘটনা কি মনে করেন? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, ছেলেরা না, মেয়েদের যারা অভিনেত্রী আছে তাদের মধ্যে এটা বেশি প্রবণতা দেখতে পাচ্ছি। আসলে যে যার লাইফটা লিড করে সে বুঝতে পারে। আমি জানি না কেন এটা হয়, 1 বছর পর চলে যায় না। কেরিয়ার শুরু হওয়ার পরে মিনিমাম 5টা বছর মেয়েরা মনোযোগ দিয়ে কাজ করে। মেয়েদের ক্ষেত্রে কেরিয়ারের টাইম আমি বলবো যে 5 বছর খুব আরামসে যায়। আর ছেলেদেরটা মানে টাইম থাকে না নির্দিষ্ট, অনেকটা সময় ধরে কাজ করতে পারে যারা লিড সেন্ট্রাল কাজ করে। হ্যাঁ, সেন্ট্রাল কাজ করে।
সো 5 বছরে কেউ নড়ে না, এরপরে ছাড়া যে 5 বছর নড়ে চূড়ান্ত ক্যারিয়ার আছে বা কাজ আছে, সে 5 বছর মেয়েরা নড়ে না সহজে। যখন থেকে ভাটা দেখে তখনই বিদায় নেয় দেশ থেকে, এরকম। হ্যাঁ, এরকম তো আগে অনেকেই হয়েছে। তাহলে আপনার প্রস্তুতি আর কতদিন কি? আমি এরকম কোনো প্রস্তুতি নিচ্ছি না, আচ্ছা। বিকজ আমি আমার ফ্যামিলি ছাড়া থাকতে পারবো না। সো আমার ফ্যামিলি সবাই যদি শিফট করে সেইটা অন্য হিসাব, আমি সবার সাথে শিফট করবো, বাট ফ্যামিলিকে ছাড়া আমি হাজব্যান্ড ওয়াইফ চলে যাবো, এই জিনিসটা আমি না। কিন্তু এমন যদি কাকতালীয় হয় যে আপনার সাহেব ভাবলো যে থাকে দেশে আর থাকবো না, চলে যাব কালই বা 1 মাস পরে, তাহলে আপনি আমেরিকা বা একটা ইউরোপ আমেরিকা যে কোনো একটা দেশে চলে গেলেন, সমস্ত অভিনয় টোটালি বন্ধ, কিন্তু সেখানে উন্নত জীবন, সমৃদ্ধ অর্থনৈতিক সামাজিক জীবন পেলেন, কোনটা ভালো হবে, এইটা না ওইটা? ভাইয়া আমি অনেক ট্রাভেল করি, সো আমি দেখেছি বাইরের জীবনটা আমার কাছে ভালো লাগে না, আমার দেশের জীবনটাই ভালো লাগে এখন পর্যন্ত। আমি জানি না ইন ফিউচার কী হবে, বাট আমার সাহেবেরও আমি দেখেছি আমার মতোই চিন্তা, সে দেশের জীবনটাই বেশি এনজয় করে, মনে হয় না এরকম কোনো কিছু হবে। বেশ, তারপরে দুজনেরই মাটির প্রতি একটি টান বা আগ্রহ আছে। তো নাটকে বেশ অনেক বছর, কত 1 দশক প্লাস কি? আরে না, হয়নি 1 দশক? কয় বছর? 5 বছর হবে। 5 বছর। এখন সিনেমাতে যাওয়ার লক্ষ্য কত দূর কি, বা সিনেমার কাজের কোনো অফার আসছে কিনা? সিনেমার কাজ এসেছে হাতে অনেক, বাট আমি একটু গল্প নির্ভর কাজ করতে চাই। সো আমি সবসময় বলি আমার কমার্শিয়াল কাজের প্রতি আগ্রহ কম। গল্প নির্ভর বলতে আপনি নায়িকা হিসেবে সিনেমায় ফোকাস করতে চান না, ক্যারেক্টার ফোকাস? নায়িকার যদি ওইভাবে আসে বা ক্যারেক্টার, বাট আমি একটু আর্ট প্যাটার্নের কাজ পছন্দ করি। আমি ওই কমার্শিয়াল কাজ আমার হাতে অনেক এসেছে, আমি করিনি। সো এরকম যদি আমার হাতে গল্প আসে তাহলে আমি করব। বাহ, গল্প আসে বলতে আমি পরিষ্কার জানতে চাইছি যে নায়িকা ফোকাস না, ফোকাস ক্যারেক্টার, কাজের ঝুঁকি, ভালো কাজ নিতে চান? না, নায়িকা বা ক্যারেক্টার, নায়িকারও তো একটা ক্যারেক্টার থাকে, নায়িকা তো ক্যারেক্টারের বাইরে না। কমার্শিয়াল ধরলেই তো নায়ক আর নায়িকা আগে আসে, সবার আগে। না, আপনার গল্পভিত্তিক কাজেও কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার থাকে 2টা 3টা 4টা। সো আমি বললাম তো যে আমার কাছে যদি ওরকম গল্প আসে বা ওই টাইপের আমি ডিরেক্টর পাই, আমি অবশ্যই কাজ করব। আমার কাছে কিছু এসেছিল, বাট একটা সময়ের পরিবর্তনের কারণে আমার ওই সিনেমাগুলোতে আর কাজটা হয়ে ওঠেনি। সো সামনে যদি ওইভাবে আমার কাছে গুছানো কাজ আসে আমি করব। বাহ, বেশ, শুভকামনা। বড় পর্দায় আমরা দেখব খুব শীঘ্রই, এমন প্রত্যাশা রাখি। যেহেতু অভিনয় ক্যারিয়ার নিয়ে কথা হচ্ছে, আমরা আরও গল্প দিতে চাই, জানতে চাই, বুঝতে চাই, কিন্তু একটু অভিনয়ের অংশ বিশেষ, যদিও এই সেটে সেই পরিবেশ দেওয়া সম্ভব না, কো আর্টিস্ট, পরিবেশ, লাইট, সাউন্ড সব কিছু দেওয়া সম্ভব না, কিন্তু যে কোনো একটা চরিত্রের অংশ বিশেষ যদি সুযোগ হয় আমরা দেখতে চাই, শুনতে চাই। এই মুহূর্তে আচ্ছা, আমি একজনকে একটু শ্রদ্ধা জানিয়ে একটা লাইন করি। আমাদের বকুলপুরের মুসলিম সরকার ছিল, ওই ক্যারেক্টারটা করতেন রুমি ভাই, আমাদের সবার প্রিয় রুমি ভাই এখন আর আমাদের মাঝে নেই। বকুলপুর করতে করতেই ওনাকে আমরা হারিয়েছি, কিন্তু আমি এরপরে যতদিন বকুলপুর করেছি আমার মনে হয়েছে আশেপাশে আমার এই ক্যারেক্টারটা আছে। তো নিগার চরিত্রকে সবসময় মুসলিম সরকার অনেক রাস্তাঘাটে জ্বালাতন করত, এমন যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, উনি আমাকে ডাকে, তারপর প্রতিনিয়ত উনি আমার হাতটা পিছন থেকে ধরে টান দিত। তখন আমার একটা ডায়লগ থাকতো, মুসলিম সরকার হাতটা ছাড়েন, কইতাছি হাতটা ছাড়েন, লজ্জা করে না? নিজের মায়ের বয়সী একটা মায়ের প্রতিনিয়ত রাস্তার মধ্যে জ্বালান, আপনার যদি লজ্জা থাকে না, আজকের পর থেকে আপনি জীবনও আমার সামনে আইবেন না, সরেন কইতেছে এখান থেকে। মানে এই কমন ডায়লগটা আমি প্রতিনিয়ত তাকে দিতাম। এটা দিয়ে অন্য কথাবার্তা সবসময় মোটামুটি হাত ধরলে প্রথম দিকে এটা বলে তারপরের ঘটনা। কি দারুণ, খুব জীবন্ত, প্রাণবন্ত, মানে কোনো আর্টিফিশিয়াল কিছু দেখলাম না। চমৎকার, আপনার অভিনয় জীবন আরও সমৃদ্ধ হোক, এমনটাই আমরা প্রত্যাশা করি। ব্যক্তিগত প্রশ্ন অনেকখানি জেনে এসেছি, কিন্তু আপনি এর মাঝে বলেছেন মেয়েদের ক্যারিয়ার মোটামুটি 5 বছর বলেছেন, কিন্তু আপনার 5 বছর হয়ে গেছে। না মানে তারকা 5 বছর হয়, তারকা খ্যাতির 5 বছর হয়নি। খ্যাতির যদি বলা যায় 2 বছর বলতে পারি, যে 5 বছরের গণনা করা যায় তার 2 বছর ইতিমধ্যে হয়েছে। হ্যাঁ, 2 বছর হয়েছে। নিশ্চয়ই আপনিও ওরকম একটা ক্যালকুলেশন মিলান? না, আমি কোনো ক্যালকুলেশন মিলিয়ে কাজ করিনি, তাহলে আমি হয়তো এখন অ্যাক্টিংটা করতামই না। আচ্ছা, আমি কোনো লাইনে যেতাম? হ্যাঁ, অবশ্যই। মানে আমার তো মেইন ফোকাস বাসায় ছিল যে পড়ালেখার সব সার্টিফিকেট দাও, তারপর যা করার তা করো।
সেই ক্ষেত্রে আমি মানে কাজের পাশাপাশি পড়ালেখাটা করা একটু টাফ, বিকজ আমি বলেছি যে আমার শুরুর দিকে সিরিয়ালগুলো অনেক ছিল, আমার অনেক স্কেজুল দিতে হয়েছে, তখন আমার পড়ালেখা করতে অনেক মানে সময় মিলিয়ে ইউনিভার্সিটিতে অনেক ঝামেলা হতো, কিন্তু আমার সার্কেল ভালো হওয়ার কারণে আমি পার পেয়ে গিয়েছি। সো সার্কেল ভালো বলতে বান্ধবীরা প্রচুর সুযোগ সুবিধা দিত, অ্যাসাইনমেন্ট করে দিত, হ্যাঁ, আর পরীক্ষার নোটপত্র সংক্ষিপ্ত করে দিয়ে দিত, এই সব। হ্যাঁ, টিচাররা অনেক হেল্প করেছে। নায়িকা হওয়ার কারণে না অন্য কোনো কারণ আছে? না, আমার এই রাগটা না আমার খুব ভালো। আমার ফ্রেন্ড যারা হয়েছে, ভালো ফ্রেন্ড হয়েছে বা বেস্ট ফ্রেন্ডের মধ্যে যারা আছে, আমি তাদেরকে খুব ভালো পেয়েছি। মানে আমার যে বেস্ট ফ্রেন্ড তার সাথে আমার 15 বছরের সম্পর্ক, কখনো আমাদের মধ্যে কোনো মানে ঝামেলা হয়নি। তারপর ভার্সিটি লাইফ থেকে যাদের পেয়েছি। মেয়ে মানুষ না তিনি? অবশ্যই মেয়ে মানুষ। মেয়ে মানুষ আমার সাথে সব ফ্রেন্ডই মেয়ে মানুষ, আমার ছেলের ফ্রেন্ড। কিন্তু মেয়ে মানুষ 15 বছর বন্ধুত্ব করে কিভাবে? এটা তো একটা বেসম্ভব বিষয়। এটাই সম্ভব, কারণ আমি অতটাই ভালো মানুষ। সেটা কি শুধু আপনার মানে গুণ নাকি ওনার গুণ, দুইজন মিলে? ওনার গুণ, সেটাই বললাম, আমার এইদিকে লাকটা খুব ভালো, আমি ফ্রেন্ডদেরকে ভালো পেয়েছি, যাদের পেয়েছি। কি ভালো। কিন্তু এই 15 বছর আমি এই জন্যই বলছি, মেয়েরা তো তিনজনে এক জায়গা হলেই হট্টগোল লেগে যাওয়ার কথা, সাধারণ খুব বেশি দিন থাকার কথা না। তো সেদিক দিয়ে আপনি সৌভাগ্যবান, এই জন্য কাজের পাশাপাশি পড়াশোনা করতে সে অর্থে কোনো সমস্যা হয়নি। আমি বলি, আমি যখন জন্ম হয়েছে আমাদের লক্ষ্মী পুজো বলে, আমি লক্ষ্মী পুজোর দিন জন্ম হয়েছি। অ্যান্ড আমি ইন্ডাস্ট্রিতে যখন কাজ শুরু করি, আমি এখন তাও অনেক টকটিভ হয়েছে, আগে আরও চুপচাপ ছিলাম। তো তখন সেটা সবাই ঢুকে বলতো মেয়েটা এত লক্ষ্মী। এখন এটা প্রচলিত হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, লক্ষ্মী মেয়ে, স্বর্ণ তো অনেক লক্ষ্মী মেয়ে। ও মানে আমি মানে কখনো কাউকে কোনো কিছুতে ফাঁসাইনি কোনো ডেট নিয়ে। ইভেন দো আমি যে কাজে গিয়েছি, আমি কাজটা প্রপার না নামানো পর্যন্ত ডিরেক্টরকে কখনো পেইন দিইনি। এই কারণ লক্ষ্মী মেয়ে এবং লক্ষ্মী পুজোর দিনে জন্মও সার্থক। না, এটা প্রমাণ আমিও পেয়েছি। আমাদের এখানে শুটে গত পরশু একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সিনিয়র অভিনেতা এসেছিলেন, উনিও আপনার বিষয়ে বলে গেছে, এক লক্ষ্মী একটা মেয়ে চুপচাপ বসে থাকে, একেবারে এই কথাটাই বলে গেছে ওনার, একেবারে স্পষ্ট উক্তি, কোনো মানে ভেজাল না, স্পষ্ট উক্তি। তার মানে আপনার কাজের ক্ষেত্রে নিশ্চয়ই এটা একটা প্লাস পয়েন্ট যে আপনি কাউকে পেন দেন না, যে কারণে সকলে পছন্দ করে। হতে পারে। যারা অভিনয়ে আসতে চায় এই মুহূর্তে, তাদের জন্য 3টি পরামর্শ কি কি? যারা এখন স্ক্রিনে আসে নাই কিন্তু আপনার মতো লড়াইটা আপনি যেটা 10 বছর আগে শুরু করেছিলেন সেটা করছে, তাদের জন্য কি পরামর্শ? প্রথম পরামর্শ, অনেক ধৈর্য থাকতে হবে শুরু সময়টায়, ডেডিকেশনটা ঠিক রাখতে হবে, অ্যান্ড অনেক বেশি কাজ দেখতে হবে। মানে যত বেশি কাজ দেখব সেই ক্ষেত্রে স্ক্রিনে কাজ করার ক্ষেত্রে সেই স্মুথনেসটা চলে আসে। বাহ, কি ধরনের কাজ দেখা উচিত? যে কোনো কাজ হতে পারে। যারা মানে ইউটিউব কন্টেন্ট করছে তাদের কাজও দেখতে পারেন, আবার যারা অনেক অনেক মানে কি বলবো, যে ভালো কাজ যেগুলো সেগুলো দেখতে পারেন। আরেকটা বিষয়, মানুষের সাথে অনেক মিশতে হবে, এটা ক্যারেক্টার খুব হেল্প করে, ক্যারেক্টার নির্মাণের জন্য। কিন্তু আপনার স্কুলিং কাজ করতে করতে অসংখ্য ছেলে মেয়ে স্কুলিং হিসেবে 6 মাসের বা 1 বছরের কোর্স করছে, থিয়েটার করছে, নানানভাবে চলাফেরা করছে এলোমেলো, কিন্তু উদ্দেশ্য স্ক্রিন, টেলিভিশনে বা সিনেমাতে অভিনয় করতে চাই। তাদের ক্ষেত্রে স্কুলিংয়ের বা স্টাডির পাশাপাশি আর কি করতে হবে? কাজ পেতে হলে কি করতে হবে? তাদের ক্ষেত্রে কাজ পেতে হলে এ সম্পর্কে তো আমার আইডিয়া নেই, কারণ আমি বললাম আমার শুরুটা যেভাবে হয়েছে। না, আপনি কি মনে করেন আর কি আপনার ধারণা? আমার ক্ষেত্রে মনে হয় যে এখন তো অনেক টেলিভিশন চ্যানেলই অডিশন নিচ্ছে, সো অডিশনগুলো আমার মনে হয় যে অংশগ্রহণ করা উচিত, কারণ ক্যারেক্টার মিলে গেলেই পিক করবে তারা, অ্যান্ড তারপর তো তারাই গ্রুমিং করে তৈরি করে নেয় প্রতিনিয়ত। আচ্ছা, আপনি যেমন নিঃসন্দেহে নায়িকা সুলভ যে বাহ্যিক দৃশ্য, সেটি আপনার চেহারায়, উচ্চতায়, হ্যাঁ, আমাদের স্টুডিওতে ঢুকতে আপনার মাথা নিচু করে ঢুকতে হয়েছে ধরেন। তো সেক্ষেত্রে অসংখ্য ছেলেমেয়েরা আছে যারা অভিনয়ে আসতে চায়, তাদের ধারণা আমি তো খাটো, আমার গলা স্বর ভালো না, দেখতে কালো, আমাকে দিয়ে এটা হবে না। এই বিষয়ে আপনার মন্তব্য কি? এটা আমার ক্ষেত্রেও ছিল, কারণ আমি বললাম না যে আমি ফ্যামিলির অনেক আদরের, আমি এত আদর করে কথা বলতাম, আমি ভাবতেই পারিনি যে আমাকে দিয়ে কোনো সিরিয়াস ক্যারেক্টার প্লে করা পসিবল। বাট আমি এখন মনে হয় সিরিয়াস ক্যারেক্টারই বেশি করি, একদম বিপরীত। সো এই নিজেকে দেখতে কেমন, এই হীনমন্যতায় ভোগা উচিত না। আমি সবসময় যেটা ফিল করি যে নিজেকে সবসময় প্রায়োরিটি দিতে হবে, আমি সেটা হয়েই কাজটা হবে। নিজেকে এরকম যদি আমরা চিন্তা করি তাহলে তো অনেক অভিনেতারাই আছে তারা কাজই করতে পারতো না, তারাই কিন্তু এখন টপে আছে।
সো নিজের উপর হচ্ছে কনফিডেন্ট রাখতে হবে। যদি নিজের উপর কনফিডেন্ট থাকে সব কিছু স্মুথলি হয়ে যায়। একেবারে সেটা উদাহরণ দিলে আমাদের দেশে না গেলে একটু দূরে গেলে শাহরুখ খানকে আমরা দেখতে পাই। শাহরুখ খানকে হিরোর দৃশ্য নেই, দেখতে নেই, কিন্তু বলিউডের শাহরুখ খান আমার খুব প্রিয়, তাকে নিয়ে কিছু বলা চলবে না। বেশ, না আমি বলছি আমাদের আরো যে খান রয়েছে সেই খানদের তুলনায় তো শাহরুখ খান সেই মানেন না, মানে চেহারার বাহ্যিক, কিন্তু তিনি সকলের উপরে এখন বাদশা বলা হচ্ছে। তার মানে সেটা তো চেহারা দিয়ে হয়েছে এমন না, আর্থিকভাবে সকলের উপরে, হ্যাঁ কোয়ালিটি দিয়ে হয়েছেন, কাজ দিয়ে হয়েছেন। অতএব যারা অভিনয়ে আসতে চাইছেন তাদের প্রতি এটা আপনার বলা থাকবে, চেহারা কোনো বিষয় না, উচ্চতা কোনো বিষয় না। তবে হ্যাঁ, এটা আমার মনে হয়েছে যে ক্যারেক্টারাইজেশনে যখন আমাদের বিপিএমটা করা হয় তখন এটা একটা ম্যাটার করে। যদি প্রথমে কিছু কাজ পিক করে ফেলে দর্শক, তখন এটা ম্যাটার করে না। যদি পিক না করে, স্ট্রাগল পিরিয়ডটা যায়, তারপরে ওই জিনিসটা ম্যাটার করে। এটা আমার কাছে মনে হয়েছে, কারণ আমার সাথে যারা শুরু করেছে তাদের অনেককে আমি দেখেছি যে এখনই একদম ধরেন যে বোন ভাবি ক্যারেক্টারে চলে গেছে, কিন্তু হয়তো আমি করব না, প্রয়োজনে বাসায় বসে থাকবো, কিন্তু আমার হয়েছে সেটা বলতে চাচ্ছেন যার ফেসে যেটা যায় সেটা। কিন্তু আপনার ফেসে এখনো তো এটা যাওয়ার কথা না, মানে সেই পর্যায়ে আসেওনি, যে কারণে আপনি করবেন না, আর আসলেও করব না। 20 বছর পরেও করবেন না? 20 বছর পরে না, করব না। 20 বছর পরে নায়িকাই আমার যতদিন গ্ল্যামার থাকবে আমি অতদিন কাজ করব। গ্ল্যামার চলে গেলে তখন আমি অন্য কিছু ভাববো। অলরেডি আমি ভাবছি, কারণ নায়করাজ তো চাচা দাদা সব করে গেছে, নায়করাজ রাজ্জাক, এগুলো আমার তো ঘাটতি হয়নি। নায়কের পরে শুরু হলো চাচা, মামা, খালু, সব শেষে দাদা করে এই যে চাচ্চু সিনেমা হিটের পেছনে তো নায়ক নায়িকা। আমাকে 5 বছরে এই প্রথম আমার একটা কাজ আসছে, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কাজ হবে, যেখানে আমি নিজেকে অনেক ভেঙেছি। সেখানে প্রথম আমাকে বাচ্চা বড় মানে 5 বছরের বাচ্চা দিয়ে কাজ করাতে পেরেছে। এর আগে আমাকে কেউ বাচ্চা দিয়ে কাজ করাতে পারেনি। আমি স্ক্রিনে করবো না, আর আমার সাথে মনে হয় ওই জিনিসটা যায়ও না। আচ্ছা, মানে 5 বছরের বাচ্চার মা আপনি? আমি, হ্যাঁ। আচ্ছা বেশ, তার মানে আপনার এই মুহূর্তের চাওয়া পাওয়া হচ্ছে আপনি নায়িকাই থাকতে চান কোনো না কোনো ভাবে? নায়িকা না, বাট আমি মানে ওই ক্যারেক্টারে যাব না। চাচি, খালু, খালা এগুলোতে বেশ। তো যারা দেখছে আমাদের শো, আশা করি কাস্টিং এর ক্ষেত্রে সতর্ক থাকবেন। তো সেক্ষেত্রে তো আবার এইটাও ঝামেলা হবে যে আপনি একটা চরিত্রে লক করে ফেললেন, বৈচিত্র্যময় চরিত্র চাইছেন কিন্তু আবার অন্য জায়গায় ভাঙতে চাইছেন না, এটা বিচারিতা হলো না? না, আমি করি, মানে আমার কাছে যখন স্ক্রিপ্ট আসে, আমার যদি মনে হয় যে এটা আমি করা উচিত, আমি করতে পারবো, সেটা যেমনই হোক আমি করি। মানে আমি কিন্তু বাসায় যেমন খুব আদরে, আমার ধরেন যে আমি খুব সূচিবায়ু, আমি একটু ডাস্ট সব কিছু থেকে এড়িয়ে চলি, সেই আমি 3 দিন 4 দিন বস্তিতে ওদের কাপড় পরেও শুটিং করেছি। ওদের থেকে আমি নিয়ে গিয়েছি আমার বাসা থেকে, তাও মনে হচ্ছে আমার কস্টিউম যাচ্ছে না, আমি ওদের কাপড় পরে আমি ওইখানে থেকে ওদের সাথে খাবার খেয়ে আমি শুটিং করেছি। অ্যান্ড আমার ওই কাজটা দেখে আমার সব কিছু ডাউন করা হয়েছিল মেকআপ দিয়ে, টোন থেকে শুরু করে সব কিছু। এরপর আমার মনে হয়েছে এরপরে 2-3 দিন আমি যখন বাসায় এসে ভ্যানিটিতে নিজেকে দেখছিলাম, আমার টোন মনে হয়েছে সেটাই আছে, টোন চেঞ্জ হচ্ছে না, আসলেই আছে। হ্যাঁ, বাবা, চরিত্র ধরারও কৌশল এটা আসলে কি দারুণ। আপনার মতো যারা একই সাথে এই গণমাধ্যমে কাজ করতে চায়, মিডিয়াতে কাজ করতে চায়, আবার সংসারটাও করতে চায়, অনেকেই দেখা যাচ্ছে বলছে বিয়ে করলে তো ক্যারিয়ার থাকবে না, কিন্তু আপনার ক্যারিয়ার শুরুই হয়েছে বিয়ের পরে, বা বিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, ঠিকঠাক সামলে চলছেন। তো যারা এই মুহূর্তে যারা আপনার মতো উঠতে, বা আপনার বয়সে প্রচুর অভিনেত্রী আছে যারা ভয়ে বিয়ে করছে না, বিয়ে করলে ক্যারিয়ার থাকবে না, নানান সংকট, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কিভাবে ব্যালেন্স করছেন কাজ, ইন্ডাস্ট্রি, ঘর, বর একসাথে কিভাবে ম্যানেজ করছেন, বা তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা? আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, অ্যান্ড আমার কাজের মেন্টালিটি আছে সেটা বুঝেই সে আমাকে তার সাথে মানে যুক্ত করেছিল। এখন পর্যন্ত সেজন্য আমার কোনো ঝামেলা হয়নি। আর বোঝাপড়াটা একটা বড় ব্যাপার, মানে দুজনের বোঝাপড়া যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় খুব বেশি একটা ঝামেলা হয় না। বাহ, তাহলে বোঝাপড়া ঠিক হলে বিয়ে করতে পারে যারা এই মুহূর্তে? এটা তো বলা যায় না ভাই, এটা টোটালি লাক। এটা আসলে পুরুষ মানুষ, তো পুরুষ মানুষ বিয়ের আগে এক রূপ থাকে, বিয়ের পরে আরেক রূপ থাকে। আচ্ছা, অ্যান্ড বিয়ের পরের যে আরেকটা সময় আসে তখন আরেক রূপ থাকে।
কিন্তু বিয়ের আগে মেয়েদের- মেয়েরা বুঝবে কি করে যে বিয়ের পরে পুরুষ মানুষটা কি হবে? এটা বোঝার কোনো কৌশল আছে? আমি খুব বেশি এটা মানুষ বুঝি না ভাইয়া, এটা আমার খুব কি বলবো, সবচেয়ে খারাপ যদি কোনো সাইড হয়, আমি মানুষকে সহজে বিশ্বাস করি, অ্যান্ড পরবর্তীতে দেখি যে যাকে যত বেশি বিশ্বাস করেছি তার থেকে তত বড় বাসটাই খেয়েছি আমি। তার মানে আপনি যা করেছেন আর কে কি করবে সেটা আপনি বলতে নারাজ? যে না তোমার- না, কে কি করবে না, একটা মানুষের সাথে তো থাকতে হলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, মানুষকে বুঝতে হয়। তো আমি বলবো যে বিয়ের আগে যতটুকু বোঝা যায় মানুষটাকে বুঝে তারপরে এগোতে, তারপরে যদি রাগ খারাপ হয় তখন তো আর কিছু কিছু করার করার নেই। থাকে না। কারণ প্রচুর মানুষই বিয়ের পরে বিয়ের আগে হয়তো কাজটার জন্যই তাকে পছন্দ করেছে, তার অভিনয় দেখেই তাকে ভালোবেসেছে, বিয়ে করেছে, তার গান শুনেই ভালোবেসেছে, বিয়ে করেছে। কিন্তু বিয়ে করার 1 বছরের মাথায় বলছো তুমি তো গান করো বা অভিনয় করো, যে অর্থ আসে, যে উপার্জন হয় আমি দেবো, তোমার এগুলো করা দরকার নেই, হয়তো বলছে। হয়েছে, আমার অনেক কো আর্টিস্টের ক্ষেত্রে হয়েছে। কিন্তু সে তো আসলেই টাকার জন্যই সব করেছে, তা তো না। না, আমি সবসময় চাই কি যে একটা মেয়ে সবসময় সেলফ ডিপেন্ড হোক। মেয়েটা যখন সেলফ ডিপেন্ড হয় তখন, যেমন আমি আমার বিয়ের আগে থেকে কিন্তু সেলফ ডিপেন্ড ছিলাম, দ্যাটস আমার বিয়ের পরে কিন্তু ওটাকে অ্যাডজাস্ট করতে এতটা ঝামেলা হয়নি। কিন্তু যখন একটা পুরুষ, মানে বিয়ের পরে যখন মেয়েটা সেলফ ডিপেন্ড হয় তখন পুরুষের অধিকারটা বেশি চলে আসে, তখন সে মুখের উপর অনেকটা কথা বলে ফেলে। সম্পর্ক টিকানোর ক্ষেত্রে আমার মনে হয় প্রথম যে জিনিসটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে রেসপেক্ট, একে অপরের প্রতি রেসপেক্টটা রাখার, বিশ্বাসটা ঠিক রাখা। এই রেসপেক্টের বিশ্বাস যদি ঠিক থাকে, মাঝখানে একটা চিকন সুতা থাকে, সেই সুতা দিয়ে সুন্দর করে হেঁটে যাওয়া যায়। কি দারুণ উদাহরণ না? বেশ, যারা কাজ করবে তাদের প্রতি আমাদের শুভকামনা, এবং আপনার মতো সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হয়ে উঠুক এবং সৌভাগ্যবান একটা ঘরে এসে প্রবেশ করুক, যাতে দুজনই ঠিকঠাক মতো চলতে পারে এবং দুজনকে সম্মান করে একেবারে সুতার উপর দিয়ে হেঁটে যেতে পারে, এটা আমরা চাইব। অনেক ধন্যবাদ। কিছু একেবারেই একান্ত ব্যক্তিগত কিছু প্রশ্ন করতে চাই, যদি আপত্তি না থাকে। ধরে নেন এই মুহূর্তে অনেকেই ভাবছে আমি স্বর্ণলতার মতো অভিনয়টাই করব, কিন্তু সে আবার ভাবছে এটা করলে কয় টাকা আয়, আমি তো এখন চাকরি করি, এত টাকা আয় হয়, তাহলে চাকরিটা ছেড়ে করব নাকি চাকরিটা রেখে গ্যাপে করব নাকি করব না? তো সেক্ষেত্রে আপনার উপার্জন কত, আনুমানিক কোনো সংখ্যা বলা যায় কিনা আপাতত এই মুহূর্তে? মান্থলি ভিজিট বা কিছু একটা? 2-এর উপর থাকে। বাহ, 2 কি? দর্শক আবার কনফিউশন। 2 লাখ। বেশ, হ্যাঁ, তার মানে যে কেউ ক্যারিয়ার নিয়ে ভাবতে হলে এটা তাকে একটা ফিগার রাখতে পারে মাথায়। শুরুর দিকে এই ফিগারটা থাকে না, খুব স্বাভাবিক। বাট একটা সময়ের পরে এই ফিগারটা থাকে সম্ভব। অ্যান্ড আমি যদি পড়ালেখার পাশাপাশি, আমি নিজেই মনে করি আমি যদি চাকরি করতাম আমি এই ফিগারের অ্যামাউন্ট পেতাম না। প্রশ্ন ওঠে না। আর অভিনয় ক্যারিয়ার যদি বিদায় দেন আর কি করতে চান? আচ্ছা, আমার একটা অর্গানাইজেশন আছে সম্পূর্ণ বাংলাদেশ, আমার পড়ালেখা রিলেটেড এন্টারপ্রেনারদের নিয়ে আমি কাজ করছি। সো আমার এই সম্পূর্ণ নিয়ে অনেক দূর চিন্তা, অ্যান্ড আমি বিজনেস করব। বাহ, বিজনেস করবেন, এবং সম্পূর্ণ যেহেতু উদ্যোক্তাদের নিয়েই একটি সংগঠন, মানে তাদের নিয়েও বড় স্বপ্ন দেখেন, হ্যাঁ। যে সকলে মিলে সফল হতে এবং সফল বা দেশ নির্মাণে। আমার বিশেষ সম্পূর্ণার বয়স 3 বছর। তো সম্পূর্ণ যাত্রা আমার শুরু হয়েছিল যে সমাজে যে নারীরা আসলে নিজেদেরকে ব্যস্ত করতে চায়। আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন বড় হয়ে যাই, মারা খুব একা হয়ে পড়ে, সময়টা কাটে না। ওই সময় তারা কি করতে পারে সেই চিন্তা থেকেই মনে হয়েছে যে নারীরা চাইলে অনেক কিছু করতে পারে। তারা বাসায় একটা কিছু নিজেরা তৈরি করছে, সেটা যাতে একটা প্ল্যাটফর্ম দরকার হয় যেখানে তারা বাজারজাতকরণ করবে, মানে সেই ওইটাকেই প্ল্যাটফর্মটাই আমি তৈরি করেছিলাম সম্পূর্ণ। সো সেই ক্ষুদ্র চিন্তা অনেক দূরে এগিয়ে গিয়েছে, অনেকটা বড়। আমাদের আপা প্লাজায় একটা শোরুম আছে সম্পূর্ণ বাংলাদেশের অ্যান্ড আমরা প্রতি বছর একটা অ্যাওয়ার্ড করি, সম্পূর্ণ অ্যাওয়ার্ড, যেখানে সমাজের সফল নারীদেরকে হচ্ছে সম্মানিত করা হয়। তো প্রথম বছর আমি ছোট পরিসরেই করেছিলাম, অ্যান্ড এটা এত সাড়া পেয়েছি। এবার যেমন আমার সম্পূর্ণ থেকে অ্যাওয়ার্ড নিয়েছে, মানে সেরা ফুটবলার, সেরা ক্রিকেট, সেরা অভিনেত্রী, সেরা উপস্থাপক, সেরা টিচার, সেরা সচিব, মানে সব জায়গায় সফল নারী যারা আছে তাদেরকে সম্মানিত করেছি। অ্যান্ড এই জিনিসটা না পুরো বাংলাদেশে ভালোই ছড়িয়েছে। আমার স্বপ্ন অনেক দূরে এই সম্পূর্ণাকে নিয়ে। বাহ, সম্পূর্ণ নিয়ে যেমন সকলকে নিয়ে কাজ করে এবং সেই সাথে আপনি উদ্যোক্তা হিসেবেও এগিয়ে যেতে চান, মানে অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা বা ব্যবসাটাকে ফোকাস করছেন বা ভাবছেন। হ্যাঁ, বাহ। দর্শক আরও একটা বিষয় জানলো যে শুধু অভিনয় করে না, যে রাধে সে চুলও বাঁধে। একটি কথা আছে যে
প্রতিদিন শুধু স্ক্রিনে দেখা যায় অভিনয় নিয়ে ব্যস্ত থাকে তা না, এর পাশাপাশি নিজে উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের নিয়েও কাজ করছে স্বর্ণলতা দেবনাথ। কি দারুণ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রাতে একটা বড় সময় আপনার সাথে আড্ডা দিচ্ছিলাম, খুব ভালো লাগছে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আপনার সাথে অভিনয় শিল্পীরা আসলে যে কাজটি প্রায়শই করে থাকি, সেটা আপনাকেও একেবারে মুক্তি দিতে চায় না, একটা যুগল কণ্ঠে একটি আবৃত্তি আমাদের দর্শকদের জন্য রাখতে চাই, যেটি একেবারে কথোপকথন মানে, অর্থাৎ সংলাপ ভিত্তিক একটি আবৃত্তি। চলুন সেটি আমরা উপস্থাপন করি দর্শকের জন্য। অরবিন্দু, জি। তুমি আমার কে? তোমার বন্ধু। মানে আমায় ভালোবাসো না? হ্যাঁ বাসি, তবে ভালোবাসতেও একে অপরের বন্ধু হয়ে ওঠা জরুরি, কারণ ভালোবাসা হলো উচ্চ মানের বন্ধুত্ব। কেন? ভালোবাসে বন্ধুত্ব থাকলেই কেবল সম্পর্কে কমফোর্ট জোন ঠিকঠাক থাকে। বন্ধুত্ব ছাড়া ভালোবাসা শুধু এক মেকি বন্ধনে দেয়াল ছাড়া আর কিচ্ছু না। ভালোবাসা কি শুধুই মেকি বন্ধনের দেয়াল? হ্যাঁ, ভালোবেসেও তো অনেকে ভালোবাসা হতে মুক্তি পেতে চায়, তাই নয় কি? হ্যাঁ, তবে আমি কিভাবে বুঝবো তুমি আমার বন্ধু? এই যে আমার কোন অভ্যাসটা তোমার অপছন্দ, রাস্তায় বেরুলে কোন ছেলেটা তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, সেসব কথা সহজে হাসতে হাসতে বলতে পারো। তবে কি ভেবে চিনতে তারপর বলা উচিত? না, যেদিন বুঝবে ভেবেচিন্তে কথা বলতে হচ্ছে, সেদিন বুঝবে ভালোবাসা মরতে শুরু করেছে। কেন? ভালোবাসা তো আর কোনো টকশো নয় যে ভেবে চিন্তে উপযুক্ত কথাটাই বলতে হবে। ভালোবাসা হলো মুক্ত আলোচনার ব্যাপার। আমি তোমার খেয়ে প্রেমিকা, তবে তার চেয়েও বেশি হলো বন্ধু। অন্য মেয়ের দিকে তাকালে চোখ তুলে নিব। এমন শাসনকেই আমি ভালোবাসা বলে বুঝি বেনারসি। আমরা জমজমাট একটা আড্ডা দিচ্ছিলাম, এবং আড্ডার মধ্য দিয়ে যারা অভিনেত্রী হতে চাইছে, গণমাধ্যমে কাজ করছে, তাদের যেমন বেশ কিছু দিক নির্দেশনা সহযোগিতা আমার কাছে মনে হয় আজকের আলোচনা থেকে তারা পাচ্ছেন, এবং একই সাথে স্বর্ণলতার অভিনয়ের বাইরেও ব্যক্তিগত জীবন, আদর্শ, স্বপ্ন, ভবিষ্যৎ, অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হওয়া নানান গল্প আমরা শুনছিলাম, এবং সেটা অভিজ্ঞতার আলোকে। অকারণ না, এমন না যে হুট করে আসলেন আর বলে দিলেন, তা না, অভিজ্ঞতার আলোকে সেটি ধাপে ধাপে শিখেছেন, এবং সেই অভিজ্ঞতা থেকেই আমরা সঞ্চার করছিলাম শ্রোতাদের জন্য, দর্শকের জন্য। আশা করি আমরা সকলেই সমৃদ্ধ হব। একটা চট জলদি পর্বে যাব আমরা, যেখানে এক শব্দ বা এক বাক্য আমি বলবো, তার বিপরীতে আপনার যা মনে হয়, যা ইচ্ছে সেটি বলতে পারেন। জীবন। জীবন একটা ছোট প্ল্যাটফর্ম, সেটা যদি নিজের মতো সুন্দর করে সাজানো যায়, জীবন অনেক সুন্দর। বা মৃত্যু। অনিবার্য। বিবাহ। বিবাহ একবারই হয় জীবনে, সেই একবার যেটা হয় সেটাকে আসলে সুন্দর করে যাপন করা উচিত। কিন্তু অনেকে তো 5টা করে বিয়ে। আমার ক্ষেত্রে মনে হয় প্রথম যে সে প্রথমই, এর মতো করে আর 5টা বিয়ের স্বাদ পাওয়া যায় না। ওই সিনেমার গানের মতো, প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কবুতর। অনেকটা না। প্রকৃতি, নেচার। প্রকৃতি সুন্দর, আর সবসময় আমরা যেটা করি যে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করি, নিজেদের রিভেঞ্জ নেওয়া লাগে না, প্রকৃতি রিভেঞ্জ নেয়। আপনি যা করবেন প্রকৃতি ফিরিয়ে দেবেই। কোনো বাংলাদেশের রাজনীতি, এই ব্যাপারে আমি কখনোই কিছু বলতে চাই না। নো কমেন্টস। নো কমেন্টস। আচ্ছা, তো হঠাৎ করে যদি আগামীকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী আলাদিনের চেরাগ এসে বানিয়ে দেয় স্বর্ণলতা দেবনাথকে, যে কোনো একটা বিষয়, একদিন তো সব করা যাবে না, যে কোনো একটা বিষয় পরিবর্তন করতে মাথায় আসলো, সেটি কোনটি? দুর্নীতি রোধ করা বা নিয়ন্ত্রণ করা। একদমই দারুণ জায়গা। দুর্নীতি রোধ হলে বাংলাদেশটা একদম ঠিক হয়ে যায়, আর সব অটোমেটিক ঠিক হয়। প্রেমিক নাকি বর? ডিপেন্ড। আচ্ছা, কেমন? বেশ। হতাশা? জীবনে হতাশা তো আসবেই, হতাশা থেকে ভালো কিছু হয়। বেশ। অহংকার? থাকা উচিত না। ধৈর্য? অনেক থাকা উচিত। তাই? মনুষ্যত্ব? ধারণ করা উচিত প্রতিনিয়ত। টাকা? অনেক দরকার জীবনে। অভিনেত্রী না হলে আর কি হতেন এতদিনে অভিনেত্রী না হলে শিক্ষক হতাম। শিক্ষক? বাহ, আরেকটা মহৎ কাজের উদ্দেশ্য ছিল। আচ্ছা, এখন আর এই চান্স নেই, এখন অভিনেত্রীর পাশাপাশি উদ্যোক্তাই এগিয়ে যাবে। হ্যাঁ। বেশ। না, কিন্তু এর পাশাপাশি এই কাজের পাশেও শিক্ষকতা করা যায় তো, অনেকে করছে মনে হয় নানানভাবে। হ্যাঁ, করছে একেবারে।
স্বর্ণলতার একটি বদ অভ্যাস যেটি সবাই জানে না। বদ অভ্যাস হচ্ছে অনেক ধোঁকা খাই মানুষ থেকে, মানুষকে বিশ্বাস করি, এটাই আমার বদ অভ্যাস। মানুষকে বিশ্বাস করা একেবারেই। প্রিয় অভিনয় শিল্পী বাংলাদেশে? এই মুহূর্তে প্রিয় অভিনয় শিল্পী জয়া আপা। জয়া হোসেন। কার সাথে অভিনয় করার লোভ ভেতরে পেলেই লুফে নেবেন? কোনো ডিরেক্টর বলা মাত্র কো আর্টিস্ট হিসেবে তার নামটি থাকার কারণেই কাজটি করবেন? কে সেই অভিনয় শিল্পী? ছেলে না মেয়ে? ছেলে হয়তো উচিত। আর সাথে কাজ হয়নি আমার, তাকেই আমি লুফে নিব। মাহফুজ ভাইয়ের সাথে আমার কাজ করার অনেক ইচ্ছে। এখন মাহফুজ ভাই তো কাজ করেন কম এখন। হ্যাঁ, এখন পর্যন্ত হয়নি। আচ্ছা, কিন্তু মাহফুজ ভাইয়ের কাজের যে একটা প্যাটার্ন আছে, এটা আমার খুব ভালো লাগে। Special. এতদিন জাহিদ ভাই ছিল, জাহিদ ভাইয়ের সাথে লম্বা সময় এখন কাজ করছি, এখনো আছে। মানে কিছু হয় না যে আমার কাছে অভিনয় জিনিসটা এমন, আমার ক্ষুধা মিটে না। খুব স্বাভাবিক। সো আমি আরও যাদের সাথে কাজ করে আরও বেশি করতে চাই, কারণ আমার অভিনয়টা আমি যতটুকু মানে এখনও শিখছি, প্রতিনিয়তই তো শিখছি, বেশিটাই শিখেছি আমি আমার কো অ্যাক্টরদের কাছ থেকে। অভিনয়টা আপনার প্রেয়সীর জায়গায় আছে। এটা কবিতার লাইন আছে, প্রেয়সী কখনো কুশ্রী হয় না। তো যার প্রেয়সী তার কুশ্রী হওয়ার সুযোগ নেই। তো আপনার কাছে আপনার অভিনয়টা এখন সবচেয়ে প্রিয়, ভালো লাগার জায়গা আছে, কারণ ওদের কুশ্রী হওয়ার সুযোগ নেই এবং এখানে অনেক পরিশ্রম করে আপনি আর ক্লান্ত হন না। এটাই নিয়ম। মানুষ তার ভালোবাসার সাথে থাকলে ক্লান্ত হয় না। আপনি আপনার ভালোবাসার সাথে আছেন। 20 যখন জীবনটা ভালো লাগবে না, তখন 20টাকেই ভালো লাগাবো। আচ্ছা, অভাব? হ্যাঁ, জীবনে অনেক কিছুরই তো অভাব থাকে। ব্যক্তিগত স্বামী স্ত্রী জীবন নিয়ে সুখে আছেন, এই প্রশ্নে 10-এর মধ্যে কত দিবেন? সুখে আছি 10-এর মধ্যে 8। বাহ, বেশ ভালো। স্বামী স্ত্রী সুখে থাকতে 2টি পরামর্শ। একে অপরের প্রতি কমিটেড হওয়া উচিত, আর অবশ্যই আমি যে 2টা বললাম, যে বিশ্বাস আর সম্মান। বাহ, খুব চমৎকার। আপনার সাথে আলোচনা করে, কথা বলে, আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। শেষ পর্যায়ে এসে আমাদের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলে, এই অনুষ্ঠানের দর্শক যারা, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে শুনতে চাই। দর্শকের উদ্দেশ্যে একটাই বলার, যে জীবনকে ভালোবাসুন, জীবনকে উপভোগ করুন। জীবন অনেক সুন্দর, জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে, কিন্তু প্রতিটা মোমেন্টকে উপভোগ করতে হবে। আমার মনে হয় জীবন সবসময় এক গতিতে থাকে না। যখন গতিটা একটু স্লো হয়, তখন ভাবতে হবে যে সামনের গতিটা অনেক ফাস্ট হবে, ভালো কিছু আসছে। সো জীবন সুন্দর, জীবনকে উপভোগ করুন। বাহ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমিও স্বর্ণলতা দেবনাথের কথার সাথে মিল রেখে বলতে চাই, জীবন যাপন না করে উদযাপন করি, আনন্দ করে, উল্লাস করে জীবনটা পার করে দেওয়া ভালো। কারণ জীবন একটাই, সময় চলে গেলে আর সাধন হবে না। অতএব জীবন নিয়ে এত আফসোস না করে এটা উদযাপন করলে আমরা মানসিক শারীরিকভাবে যেমন সমৃদ্ধ হব, দেশকে, সমাজকে, মানুষকে, পরিবারকে কিছু দেয়ার মতো জায়গাও তৈরি হবে। সকলের প্রতি কৃতজ্ঞতা রেখে আগামী পর্বে এমনি আরও একজন আলোকিত মানুষ অথবা সেলিব্রিটি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সে আয়োজনেও আপনারা থাকবেন, এমনই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো এই আয়োজনের আজকের পর্বের ইতি টানছি। সকলের জন্য নিরন্তর শুভকামনা।